ইয়োভান দুপুরের খাওয়া-দাওয়া করে একটু বাহিরে বের হয়েছিল। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ি ফিরে দরজা খোলার জন্য যাতে মেহেরাবকে ডাকতে না হয়, তাই আজ সে বাহিরের থেকেই দরজা আটকে গিয়েছিল। যাওয়ার সময় মেহেরাবকে বলেও গিয়েছিল, আমি বাহিরের থেকে দরজা আটকে যাব। তোর ভেতরের থেকে বন্ধ করার দরকার নেই। আমি কখন ফিরবো ঠিক নেই। এই জন্য সন্ধ্যায় বাসায় ফিরে সে মেহেরাবকে ডাকল না। বাহিরের থেকে দরজা খুলে প্রতিদিনের মতোই সে ভেতরে ঢুকল। প্রতিদিন দরজা খোলার শব্দ পেলেই মেহেরাব ছুটে আসে তার কাছে। অথচ আজ দরজা খুলে ড্রয়িং রুমে চলে আসার পরও মেয়েটার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ইউভান একবার তাদের রুমের দিকে ফিরে তাকালো, কিন্তু মেহেরাবকে দেখা গেল না। সে ভাবল হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু সন্ধ্যার সময় মেহেরাব সাধারণত ঘুমায় না। এই সময়টায় বই নিয়ে বসে, না হলে মোবাইল স্ক্রল করে। আজ কি হলো? তবু বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিল না ইয়োভান। সোফায় গিয়ে বসলো। মাথাটা পেছনে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল সে। সাথে সাথেই নানা চিন্তা মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো। মেহেরাব যেহেতু তার পরিচয়পত্র আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো এনে ফেলেছে, এখন সে কি করবে? পেপারসগুলো ব্যবহার করবে, নাকি সবকিছু আগের মতোই ফেলে রাখবে? ওগুলো তার জিনিস, তার কষ্টে করে অর্জন করা সব। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর একটা সুযোগ এত সহজে হাতের কাছে এসে দাঁড়িয়েছে, অথচ সেই সুযোগ গ্রহণ করলেই নিজের কাছে হেরে যাবে ইয়োভান। মেহেরাব তার বোনের কাছ থেকে সাহায্য নিয়ে ওগুলো আনিয়েছে। এটা জানতে পারলে তানিয়া আর ওর বাবা মা নিশ্চয়ই বাঁকা কথা শোনাবে। বলবে সে লুজার। বাড়ি থেকে বেরিয়ে গিয়েও আবার এখানেই হাত পাততে হয়েছে তাকে। উপরে উঠতে হলে সেই চৌধুরীর বাড়ির সাহায্যই নিতে হবে। এ যেন ইয়োভান কিছুতেই মেনে নিতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলল ছেলেটা। মাথায় এলো তখন আরেক ভাবনা। তার মন বলছে ইভা বাড়িতে গিয়ে তার মাকে সবটা বলেছে। আর ইয়োভান এও জানে তার মা যদি জানতে পারে তাহলে এখানে আসবেই। হয়তো বিয়ের দিনের মতো ব্ল্যাকমেইল করে তাকে বাড়িতে ফিরিয়ে নিতে চেষ্টা করবে। এখন ইয়োভান কি করবে? সে কি এই বাড়িটা ছেড়ে দেবে, মেহেরাবকে নিয়ে অন্য কোথাও চলে যাবে? কিন্তু বাড়িটা কম ভাড়ায় পেয়েছিল। এখান থেকে চলে গিয়ে তারা থাকবে বা কোথায়? গ্যারেজে কাজ করলে অন্য জায়গায় কিভাবে যাবে? এখান থেকে গ্যারেজটা কাছে। উফ, ইউভান কি করবে কিছুই বুঝতে পারছে না। সে দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরে ভাবতে লাগলো এসব। চারপাশে তখন সন্ধ্যার নরম অন্ধকার ধীরে ধীরে ডুবে যাচ্ছে। নিচতলার ঘর থেকে ভেসে এলো মানুষের কথাবার্তার অস্পষ্ট শব্দ। ঠিক সেই সময় ধপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। আচমকা শব্দটা শুনে ইউভান কেঁপে উঠল। চোখের উপর থেকে হাত সরিয়ে বিচলিত হয়ে সোজা হয়ে বসলো। কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল সে। শব্দটা এসেছে তাদের রুম থেকে। বুঝতে পেরে ইউভান আর এক মুহূর্ত সোফায় বসে রইল না, দ্রুত উঠে দাঁড়ালো। বুকের ভেতরটা হঠাৎ কেমন অজানা আশঙ্কায় ধক করে উঠেছে। মেহেরাব এতক্ষণ কোনো সাড়া শব্দ করছে না, তার ওপর এখন এই শব্দ। দ্রুত পায়ে রুমের দিকে এগিয়ে গেল সে। দরজার কাছে পৌঁছাতেই আবার থেমে গেল ইউভান। ভেতর থেকে কোনো শব্দ আসছে না, স্বাভাবিক রকমের নিস্তব্ধতা। দরজা ভিড়ানো ছিল। এতক্ষণ ইউভান সোফায় বসে খেয়ালও করেনি যে রুমের লাইটটা অফ। অন্ধকার দরজার ফাঁক দিয়ে যেন আরো গাঢ় হয়ে বাহিরে ছড়িয়ে আছে। সে ভেতরে না ঢুকেই ডাকলো, মেহেরাব। কোনো উত্তর এলো না। ইয়োভান ব্রু কুঁচকে আবার ডাকলো, মেহেরাব শুনছিস? এবারও নিস্তব্ধতা। ইয়োভানের বুকের ভেতরে অস্বস্তি আরো বাড়ল। অজানা একটা ভয় ধীরে ধীরে বুকের ভেতরে জায়গা করে নিচ্ছে। সে আর অপেক্ষা না করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার দেখে কেন জানি ভয় হলো ইয়োভানের। সে দ্রুত হাত বাড়িয়ে লাইট জ্বালিয়ে দিল। এরপর নিচে তাকাতেই দেখলো মেহেরাব পড়ে আছে খাটের পাশে।
তার পাশে একটা পানির গ্লাস পড়ে আছে। গ্লাসটা কাত হয়ে পড়ে আছে। এটা পড়ে যাওয়ার শব্দই কিছুক্ষণ আগে ইউভানের কানে এসেছিল। ইউভান তাকালো মেহরাবের দিকে। মেয়েটা এক হাত দিয়ে পেট চেপে ধরে কুঁকড়ে আছে। মুখটা কেমন বিবর্ণ হয়ে গেছে। চোখ বন্ধ, ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছে। দেখে মনে হচ্ছে অসহ্য যন্ত্রণাটাকে দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছে। ইউভানের বুকটা ধক করে উঠল। মেহরাব! সে ছুটে গিয়ে মেঝেতে বসে পড়ল। দু হাতে মেহরাবের কাঁধ ধরে তাকে একটু তুলে বসানোর চেষ্টা করলো। মেহরাব ধীরে ধীরে চোখ মেলল। চোখের কোণে পানি জমে আছে। ইউভানকে সামনে দেখে মেয়েটা কিছু বলতে চাইল, ঠোঁট নাড়ল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মেহরাব ঠোঁট উল্টে কেঁদে ফেলল। তা দেখে ইউভান উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মেহরাব? তুই এখানে কেন? কাঁদছিস কেন? মেহরাব জবাব দিতে পারল না। কেবল কাপা হাতে পেটের দিকে ইশারা করলো। পেটে ব্যথা? মেহরাব ধীরে মাথা নাড়ল। ইউভান আবারও প্রশ্ন করলো, অনেক? মেহরাব চোখ বন্ধ করে মাথা নাড়ল। তীব্র পেটে ব্যথায় মেয়েটার শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে ফেলেছে। বিকেল থেকেই প্রচণ্ড পেটে ব্যথায় ছটফট করছে সে। একটু আগে পানি পিপাসা পেয়েছিল, তাই উঠেছিল পানি খেতে। দুর্ভাগ্যবশত রুমের পানি নেই, তাই সে গ্লাস নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎই মাথা ঘুরে উঠে মেহেরাবের। চোখের সামনে মুহূর্তের জন্য সবকিছু কেমন ঝাপসা হয়ে যায়। হাত থেকে গ্লাসটা পড়ে যায়। তখন ভারসাম্য হারিয়ে নিজেও আছড়ে পড়ে মাটিতে। বোবা মেয়েটা নিঃশব্দে যন্ত্রণা ভোগ করতে থাকে। কাউকে ডেকে বলার মতো শক্তি তো তার নেই। সৃষ্টিকর্তা দেননি তাকে। ইউভান মেহরাবের অবস্থা দেখে কিছু একটা বুঝতে পারল। তার মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। একজন পুরুষ হয়ে সে এখন কি করবে তা বুঝতে পারল না। তবে মেহরাবের অবস্থা দেখে ইউভানের খারাপ লাগলো। পুরনো অভিমান, রাগ সবকিছু মুহূর্তেই কোথায় যেন হারিয়ে গেল। মেয়েটাকে এই অবস্থায় দেখে সেসব মনে রাখার মতো মানসিকতা তার আর রইল না। সে মেহরাবকে সাবধানে ধীরে খাটে বসিয়ে দিল। এখানে পড়ে খেলি কিভাবে? তোর কাছে তো ফোন ছিল। এত ব্যথা হচ্ছে, আমাকে একটা মেসেজ দিলি না কেন? মেহরাব নিঃশব্দে কাঁদতে লাগলো। এই মুহূর্তে মায়ের কথা ভীষণ মনে পড়ল তার। প্রতি মাসের এই সময়ে সে একবার করে যন্ত্রণা সহ্য করে। ইস, কি ভীষণ যন্ত্রণা পেটে! মেহরাবকে কাঁদতে দেখে ইউভান নরম স্বরে আবারও বলল, ব্যথা সেরে যাবে মেহরাব, এভাবে কাঁদিস না প্লিজ। আমাকে একটু বলবি না তোর সমস্যা হচ্ছে? মেহরাব ইউভানের দিকে থেকে চোখ নামিয়ে নিল। তারপর হাত তুলে ইশারা করল, আপনি তো আমার উপর রেগে আছেন। ইউভান ওর কথা শুনে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে ওর দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে পানি, মুখে যন্ত্রণার ছাপ, অথচ তার ভয় হচ্ছে। ইউভানের রাগ নেই, কি অবাক করা কথা! ইউভান দীর্ঘশ্বাস ফেলল। তারপর খুব শান্ত গলায় বলল, আমার অভিমান আছে বলে তুই নিজের কষ্ট লুকিয়ে রাখবি? আমাকে জানাবি না? তুই আজ যেটা করেছিস তাতে আজও আমার রাগ করার কথা, কিন্তু তুই অসুস্থ বলে এবারের মাফ করে দিলাম। কেন জানাবো? আপনি তো আমার সাথে কথাও বলেন না। আমি সেধে সেধে আর কত কথা বলবো? কথাগুলো বোঝাতে বোঝাতে মেহেরাব কেঁদে ফেললো আবারও। এদিকে পেটে ব্যথা আর একদিকে ইউভান। মেয়েটার ভালো লাগছে না কিছুই। এভাবে কাঁদিস না। চুপ কর মেহেরাব। এত কাঁদলে ব্যথা কমবে না। অভিমান করেছি তোর উপর, তাই বলে তোর কষ্ট দেখেও চোখ বন্ধ করে থাকতে পারবো না। কথাগুলো বলতে বলতে ইউভানের গলাটাও ভারী হয়ে এলো। তোর ব্যথা কমাতে পারছি না, এই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে। তুই কষ্ট পেলে যে আমারও কষ্ট হয়, সেটা তোকে আলাদা করে বুঝিয়ে বলতে হবে? মেহেরাব নির্বাক চোখে তাকিয়ে রইল তার দিকে। ইউভান চোখ সরিয়ে নিল। বোধহয় নিজের বলা কথাগুলোই বেচারাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। ইউভান প্রসঙ্গ এড়াতে উঠে দাঁড়িয়ে বলল, শুয়ে থাক, আমি পানি নিয়ে আসছি। তারপর দেখি ব্যথা কমানোর জন্য কি করা যায়। মেহেরাবের চোখ দিয়ে এবার টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইউভান সেটা দেখে আর কিছু বলল না। একটু ইতস্তত করে হাত বাড়িয়ে স্নেহের সঙ্গে মেয়েটার কপাল থেকে এলোমেলো চুল সরিয়ে কানের কাছে গুজে দিল। তারপর ইউভান মেহেরাবের জন্য পানি নিয়ে এলো। সেটা নিজের হাতে মেহেরাবকে খাইয়ে দিল। ওকে বালিশে শুইয়ে দিয়ে বলল, একটু সহ্য কর প্লিজ, আমি ব্যথার ওষুধ নিয়ে আসছি।
ঠিক হয়ে যাবে ব্যথা। কথাটা বলে ইউভান উঠে দাঁড়ালো, চলে যেতে নিল বাহিরের দিকে। কিন্তু বাদ সাধল মেহরাব। ইউভানের হাত টেনে ধরল সে। এতে ইউভান অবাক হয়ে পিছনে ফিরে তাকালো। কিছু লাগবে মেহরাবের স্যানিটারি ন্যাপকিন লাগবে। কিন্তু এটা সে ইউভানকে কিভাবে বলবে? বলা যায় এটা? লজ্জায় মেহরাব বলতে পারল না, কেবল তাকিয়ে রইল ইউভানের দিকে। এতে ইউভান আবারও বলল, কি হয়েছে মেহরাব? কিছু লাগবে তোর? মেহরাব খানিকক্ষণ ভেবেও বুঝতে পারল না সে কিভাবে বলবে ওই কথা। শেষ পর্যন্ত ভাবল পেটের ব্যথাটা কমলে সে নিজেই যাবে বাহিরে। এটা ভেবে মেহরাব ইউভানের হাত ছেড়ে দিল, মাথা নাড়িয়ে বোঝালো, কিছু লাগবে না, আপনি যেতে পারেন। ইউভান দীর্ঘশ্বাস ফেলল। তারপর ড্রয়িং রুমে গেল সে। মেহরাবের অবস্থা দেখে বাহিরে গেল না সে, আগেই গেল রান্নাঘরের দিকে। ইউভান প্রথমে একটা হাঁড়িতে পানি গরম দিল। মেহরাবের অবস্থা দেখে ওর কি সমস্যা হয়েছে তা বোঝা হয়ে গেছে। এখন একটা হট ওয়াটার ব্যাগ লাগবে, কিন্তু গরিবের বাড়িতে তা আসবে কোথা থেকে? ইউভান এবার একটা প্লাস্টিকের বোতল খুঁজতে লাগলো। রান্নাঘরের তাক, ড্রয়িং রুম, এক এক করে সব জায়গায় খুঁজে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পেয়েও গেল তা। পানিও তাতে গরম হয়ে গেছে। ইউভান সাবধানে পানিটা বোতলে ভরে নিল। মেয়েটার ওপর অভিমান আছে, রাগও আছে, তবু মেহরাবের কষ্ট পেলে সেসবের কিছুই মনে থাকে না। ইউভান পানির বোতলটা নিয়ে মেহরাবের কাছে গেল। মেয়েটা তখন বালিশে মুখ গুজে কাঁদছে। ইউভান ধীরে ধীরে ওর কাছে গিয়ে ডাকলো, মেহরাব। ইউভানের কণ্ঠ পেয়ে মেহরাব ধীরে ধীরে সোজা হয়ে বসলো। ব্যথার তীব্রতায় চোখ মুখ কুঁচকে আছে তার। ইউভানকে দেখে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, চোখ মুছে হাত উঁচিয়ে বলল, আপনি যাননি? ইউভান মেহরাবের সামনে বসলো। গরম পানির বোতলটা মেহরাবের পেটের কাছে ধরলো সে। তোকে এই অবস্থায় ফেলে কিভাবে যাই? ব্যথাটা একটু কমলে যাব। ইউভানের কাণ্ডে মেহরাব অবাক হলো বৈকি। তার লজ্জা পাওয়ার উচিত নাকি খুশি হওয়া উচিত বুঝতে পারল না আপাতত। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইউভানের দিকে। ইউভান বেশ কিছুক্ষণ মেহরাবের পেটে সেঁক দিয়ে দিল বোতল দিয়ে। তার চোখে মুখে তখনও কোনো বিরক্তি নেই আগের সেই অভিমানের কঠোরতা, আছে শুধু মেহরাবের কষ্ট কমানোর একটু চেষ্টা। কিছুক্ষণ পর ইউভানের নরম স্বরে প্রশ্ন করলো, একটু আরাম লাগছে? মেহরাব খেয়াল করলো সত্যি গরম পানির সেঁক দেয়াতে পেটের ব্যথাটা একটু কমেছে। তাছাড়া বুকের মাঝে কোথাও একটা স্নিগ্ধ হাওয়া বয়ে যাচ্ছে। কী কারণে এমন হচ্ছে তা অবশ্য মেহরাবের অজানা নয়, তবে কারণটা নিয়ে সে ভাবতে চায় না। তাই ইয়োভানের প্রশ্নে স্বাভাবিকভাবেই মাথা নেড়ে বলল, লাগছে। মেহরাবের ইশারা বুঝে সে স্বস্তির নিঃশ্বাস নিল। স্নেহের সাথে মেহরাবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এটা নিয়ে শেখ নে, আমি নিচে গিয়ে ঔষধ নিয়ে আসি। মেহরাব মাথা নাড়ল। এরপর কেটে গেল বেশ কিছুক্ষণ। প্রায় আধ ঘন্টার মাথায় ইউভান ফিরে এলো বাড়িতে। এক হাতে নয়, দুই হাতে বড় বড় দুটো ব্যাগ। বাহিরে থেকে ফিরে আসার ক্লান্তি মুখে স্পষ্ট, তবু মেহরাবকে দেখার তাড়ায় সে ক্লান্তিকে ছাপিয়ে গেছে। ইউভান সোজা মেহরাবের সামনে গিয়ে দাঁড়ালো। মেহরাব তখন হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। পেটের উপরে গরম পানির বোতলটা চেপে ধরে রেখেছে। আগের মতো আর কাঁদছে না, ব্যথাটা হয়তো কিছুটা কমেছে। ইউভান কয়েক মুহূর্ত মেহরাবের দিকে তাকিয়ে রইল। মেয়েটার মুখটা আগের তুলনায় কিছুটা স্বাভাবিক দেখাচ্ছে দেখে তার বুকের ভেতরে জমে থাকা অস্বস্তি সামান্য কমল। তারপর হাতে থাকা প্যাকেট দুটো মেহরাবের সামনে রেখে দিল। ইউভানের মনে হলো সে এখানে থাকলে মেহরাবের অস্বস্তি হবে। মেয়েটা এমনিতেই লজ্জায় কিছু বলতে পারছে না, তার উপর সে সামনে বসে থাকলে হয়তো প্রয়োজনের কথাটাও বলতে পারবে না। তাই প্যাকেটগুলো রেখে স্বাভাবিক গলায় বলল, এর মধ্যে ওষুধ আছে আর কিছু খাবার আছে, কেক আছে একটা, ওটা খেয়ে ওষুধ খেয়ে নে, আমি ড্রয়িং রুমে আছি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ইউভান, ঘুরে চলে গেল। বের হওয়ার আগে একবার পেছনে ফিরে মেহরাবের দিকে তাকালো সে। মেয়েটা কিছু বলছে না দেখে দরজা টেনে দিয়ে দিল। ইউভান চলে যেতেই মেহরাব ধীরে ধীরে প্যাকেট দুটো নিজের কাছে টেনে নিল। কেমন একটা কৌতূহল নিয়ে প্রথম প্যাকেটটা খুলল সে।
খুলতেই মেহেরাব থমকে গেল। ভেতরে অনেকগুলো চকলেট, ১০ রকমের চিপস, কেক, আরও কিছু মিষ্টি জাতীয় খাবার। এত কিছু দেখে মেহেরাবের ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। কি অদ্ভুত মানুষ এই ইউভান! নিজে সামান্য আয় করে, নিজের প্রয়োজন মেটাতেই যার কত হিসাব করতে হয়, অথচ তার অসুস্থতার কথা শুনে বাহিরে গিয়ে এতগুলো জিনিস কিনে এনেছে। মেহেরাব একটা একটা করে জিনিসের দিকে তাকালো। বুকের ভেতরটা কেমন নরম হয়ে এলো তার। ইউভানের প্রতি মুগ্ধতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল হৃদয় জুড়ে। মেয়েটা এবার দ্বিতীয় প্যাকেটটা খুলল। প্যাকেটের ভেতরের জিনিসগুলো দেখে এবার তার মুখের হাসিটা থেমে গেল। লজ্জায় গাল দুটো উষ্ণ হয়ে উঠল। স্যানিটারি ন্যাপকিন আর সঙ্গে পেইনকিলার ওষুধ। মেয়েরা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে সেদিকে তাকিয়ে রইল। ইউভান বুঝেছে। সে কিছু বলতে পারেনি, মুখে প্রকাশ করতে পারেনি, তবু ইউভান বুঝেছে তার কি প্রয়োজন। শুধু বুঝেই থেমে থাকেনি, নিজেই বাহিরে গিয়ে সেগুলো কিনে নিয়ে এসেছে। মেয়েরা কি করবে বুঝতে পারল না। ইউভান তার সমস্যাটা বুঝেছে। এতে যেমন লজ্জা লাগছে, তেমন তার প্রয়োজনীয় সব জিনিস নিয়ে এসেছে। এতে বুকের ভেতরটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে উঠেছে। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটার উপর অভিমান ছিল, যে মানুষটা গত কয়েকদিন ধরে তার সঙ্গে প্রয়োজন ছাড়া একটা কথাও বলছে না, সেই মানুষটাই তার কষ্টের সময় এক মুহূর্তের জন্য ভাবিনি যে সে তার উপর রাগ করে আছে। নিজের কষ্টের কথা না ভেবে মেহেরাবের প্রয়োজনের কথা ভেবেছে। খুবই সামান্য আয় ইউফানের। নিজের জন্য দুটো জিনিস কিনতেও যে মানুষটাকে ১০ বার ভাবতে হয়, সেই মানুষটা আজ মেহেরাবের জন্য চকলেট, চিপস, কেক থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত সবকিছু কিনে এনেছে। মেহেরাবের চোখের কোণে আবারও ভিজে উঠল। তবে এবার সে অশ্রু কষ্টের নয়, অদ্ভুত এক মায়ার। মেয়েটার প্যাকেটের ভেতর থেকে একটা চকলেট বের করলো, হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সেটার দিকে, তারপর খুব আস্তে করে নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো। মনের অজান্তেই ঠোঁটের কোণে আবারও হাসি ফুটে উঠল। ইউভান হয়তো জানেও না তারই সামান্য যত্নগুলোই মেহেরাবের কাছে কত বড় প্রাপ্তি হয়ে উঠেছে। তানিয়া আর ইউভানের বয়সের পার্থক্য মাত্র ১ বছর। প্রায় পিঠাপিঠি বয়স হওয়ায় ছোটবেলা থেকেই দুজনের বেড়ে ওঠা একসাথেই। শৈশবের কতটা সময় যে তারা একসাথে কাটিয়েছে তার হিসাব হয়তো দুজনের কেউই কখনো রাখেনি। একসাথে স্কুলে যাওয়া, পরীক্ষার আগে পড়া নিয়ে টানাটানি, ছুটির দিনে বাড়ির ছাদে বসে গল্প করা, সবকিছুর মধ্যেই ইউভান ছিল তানিয়ার খুব কাছের একজন মানুষ। ছোটবেলা থেকে ইউভান ছিল একটু অন্যরকম, বয়সের তুলনায় ভীষণ দায়িত্বশীল। কারো বিপদ দেখলে চুপ করে থাকতে পারত না, নিজের ক্ষতি হলেও আপন মানুষদের জন্য এগিয়ে যেত। তানিয়া ছোট থেকে এসব খুব স্বাভাবিকভাবেই দেখত। ইউভানকে তাক ইউভান তাকে বকছে, তার হয়ে কারো সাথে ঝগড়া করছে, কোথাও গেলে তাকে আগলে রাখছে, এসব কোনোটাকেই সে আলাদা করে ভাবেনি, যতদিন না তার কৈশোর এসে মনটাকে অন্যরকম করে দিল। ঘটনাটা তখন যখন তারা হাই স্কুলে পড়ে। একদিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে একটা ছেলে তানিয়াকে রাস্তা আটকে নানা রকম কথা বলেছিল। তানিয়া প্রথমে ভয় পেয়েছিল, প্রতিবাদ করার সাহস হচ্ছিল না। ঠিক তখনই ইউভান এটা দেখে ফেলেছিল। এরপর যা হয়েছিল সেটা তানিয়ার এখনো স্পষ্ট মনে আছে। ইউভান ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়েছিল, চোখে মুখে তখন এমন রাগ ছিল যা তানিয়া আগে কখনো দেখেনি। সে ছেলেটাকে কড়া ভাষায় সতর্ক করেছিল, কিন্তু ছেলেটা উল্টো আরো কিছু বলায় ইউভান আর নিজেকে সামলাতে পারেনি। সেদিন ছেলেটাকে বেশ ভালোই মার খেতে হয়েছিল ইউভানের হাতে। ছেলেটাকে মেরে একদম সিনেমার হিরোর মতো তাকে সাইকেলের পেছনে বসিয়ে বাড়িতে নিয়ে এসেছিল। বাড়ি ফেরার পথে তানিয়া সেদিন কিছু বলতে পারেনি, শুধু তার অবাধ্য চোখজোড়া বারবার ইউভানের দিকে তাকাচ্ছিল অন্যরকম এক মুগ্ধ নজরে। সেই দিনই প্রথম তার কিশোরী মনটা অদ্ভুতভাবে আবেশে ভরে উঠেছিল। ইউভানকে নিয়ে অদ্ভুত এক অনুভূতির আবিষ্কার করেছিল নিজের মনে। সে যদিও বুঝতে পারেনি ইউভান তাকে রক্ষা করেছিল একজন আপন মানুষ হিসাবে।
নাকি তার প্রতি অন্য কোনো অনুভূতির থেকে। তবে তানিয়ার মন নিজের মতোই করে উত্তরটা খুঁজে নিয়েছিল। সে ভেবেছিল ইউভান তাকে ভালোবাসে। সেদিনের পর থেকে ইউভানের প্রতিটা যত্ন, প্রতিটা বকুনি, প্রতিটা দায়িত্বশীল আচরণ তানিয়ার কাছে আলাদা অর্থ পেতে শুরু করলো। ইউভান হয়তো বলতো, একা কোথাও যাস না। তানিয়ার মনে হতো ইউভান তার জন্য চিন্তা করে। ইউভান হয়তো রাস্তায় হাঁটার সময় তাকে নিজের পাশে রাখতো। তানিয়ার মনে হতো ও তাকে তাকে আগলে রাখতে চায়। এভাবে ইউভানের স্বাভাবিক দায়িত্ববোধ তানিয়ার কাছে ভালোবাসার ভাষা হয়ে উঠেছিল। সমস্যাটা ছিল মূলত সেখানেই। ইউভান কখনো বুঝতে পারেনি তার প্রতিটি ছোট ছোট আচরণ তানিয়ার মনে কত বড় স্বপ্ন তৈরি করেছে। তার কাছে তানিয়া ছিল বোনের মতো, একই বয়সী, হয় খুব কাছের একজন। তাকে নিয়ে তার মায়া ছিল, দায়িত্ববোধ ছিল, স্নেহ ছিল, কিন্তু ভালোবাসা না। সে শুধুমাত্র নৈতিক দায়িত্ব পালন করেছে। সময়ে কাটতে লাগলো। এভাবেই তানিয়ার একতরফা ভালোবাসা দিনে দিনে বাড়তে লাগলো। এইচএসসি পাশ করার পর তানিয়া অবশেষে নিজের মনের কথাটা মায়ের কাছে বলেছিল। সেই দিন কথাটা বলতে তার ভীষণ লজ্জা লাগছিল, তবু বুকের ভিতরে জমিয়ে রাখা কথাটা আর রাখতে পারছিল না সে। তানিয়া ভাবতো ইউভান হয়তো লজ্জার জন্য তাকে ভালোবাসার কথা বলে না। তানিয়া তার মাকে জানিয়েছিল সে ইউভানকে ভালোবাসে। তার মা তানজিলা মেয়ের কথা শুনে প্রথমে অবাক হয়েছিলেন, তারপর মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝেছিলেন এটা হঠাৎ তৈরি হওয়া কোনো আবেগ নয়। বহুদিন ধরে মেয়েটা নিজের মনের এই সম্পর্কটাকে সত্যি ভেবে এসেছে। তানিয়াও ভেবেছিল ইউভান নিশ্চয়ই তাকে পছন্দ করে, আর ইউভানের পছন্দ যদি তানিয়াই হয় তাহলে আফিয়া কিংবা আশরাফ কেউই এই বিয়েতে আপত্তি করবেন না। তারপর তারা দুজনে প্রেম অথবা সংসার দুটোই করতে পারবে। সেই বিশ্বাস থেকে তানিয়া নিজের মাকে বলেছিল আফিয়া কাছে বিয়ের প্রস্তাব দিতে। তানজিলাও মেয়ের ইচ্ছাটাকে গুরুত্ব দিয়েছিল। একদিন সুযোগ বুঝে বড় জায়ের কাছে বসে তিনি তানিয়ার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব রাখলেন। কথাটা শুনে আফিয়া কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর ছেলের মতামত জানতে চেয়েছিলেন। আর সেখানেই তানিয়ার স্বপ্নে প্রথম ফাটল ধরেছিল। ইউভান যখন বিয়ের প্রস্তাবের কথা শুনল, তার উত্তর আসতে এক মুহূর্তও সময় লাগেনি। সে সরাসরি না করে দিয়েছিল। কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই, কোনো ভাবনা নেই, শুধু একটাই উত্তর। সে তানিয়াকে সেভাবে কখনো ভাবেনি। কেন বিয়ে করবে ওকে? তানিয়া ওর কাছে বোনের মতো। তানিয়ার জন্য কথাটা ছিল আকাশ ভেঙে মাথায় পড়ার মতো। যে মানুষটার প্রতিটি যত্নকে সে ভালোবাসা ভেবেছিল, সেই মানুষটা আজ এত সহজে বলে দিল। তানিয়ার জন্য তার মনে কখনোই সেই অনুভূতি ছিল না। তানিয়া তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি। তার মনে হয়েছিল হয়তো ইউভানের লজ্জা লাগছে, হয়তো অন্য কোনো কারণে বিয়েতে রাজি হচ্ছে না, হয়তো সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যটা আরো কঠিন ছিল। ইউভান তখনও জারিনকে ভালোবাসতো। তার হৃদয়ে অন্য একজনের জায়গা ছিল। সেই জায়গায় তানিয়ার জন্য কোনো দরজা খোলা ছিল না। আফিও ছেলের সিদ্ধান্ত জানার পর তানজিলাকে সরাসরি না করে দিয়েছিলেন। অথচ তানিয়ার কাছে সেই না শব্দটা শুধু একটা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ছিল না, তার কাছে সেটা ছিল বহু বছরের একটা স্বপ্নের মৃত্যু। কিশোরী বয়সের ভালো লাগা ইউভান চোখের সামনে বারবার ভেসে উঠেছিল। ছোটবেলার ইউভান, যে ইউভান তার হাত ধরে রাস্তা পার করেছিল, যে ইউভান তাকে কেউ কিছু বললে রেগে যেত, যে ইউভান তার জন্য মারামারি পর্যন্ত করেছিল, যে ইউভানের প্রতিটি আচরণকে তানিয়া প্রতিদিন নিজের জন্য বিশেষ ভেবেছিল। সেই দিন সে বুঝতে পারল মানুষটা কখনো তাকে সেভাবে দেখেইনি। তার চোখে তানিয়া ছিল কাজিন বা বেশি হলে বন্ধু, আর তানিয়ার চোখে ইউভান হয়ে উঠেছিল তার পুরো পৃথিবী। এই দুই অনুভূতির মাঝখানের দূরত্বটা ছিল সবচেয়ে বড় ভুল। তখন তানিয়া বাড়িতে বেশ ঝামেলা করেছিল, নিজের জেদ আর অভিমান নিয়ে কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছিল না। ইউভান তাকে বিয়ে করতে চায়নি, এই সত্যিটা তার কিশোরী মন কিছুতেই মেনে নিতে পারছিল না। বরং তার মনে হচ্ছিল ইউভান কেন তাকে এভাবে প্রত্যাখ্যান করবে, কেন তাকে বোনের চোখে দেখবে। তানিয়ার এমন পাগলামি দেখে তানজিলাও শেষ পর্যন্ত চুপ থাকতে পারেনি। মেয়ের কষ্ট, অভিমান আর অভিযোগ শুনে তিনি আবারও গিয়েছিলেন আফিয়ার কাছে।
তানিয়া সমস্ত কথা খুলে বলেছিলেন। মেয়ের প্রতি অন্যায় করা হয়েছে এমন একটা অভিযোগও করেছিলেন ইউভানের বিরুদ্ধে, কিন্তু আফিয়া সেদিনও নিজের অবস্থান থেকে এক চুলও নড়েননি, বরং বেশ বড় মুখ করেই বলেছিলেন, আমার ছেলে চরিত্রবান, দায়িত্বশীল এবং সুপুরুষ। সে তোমার মেয়েকে বোন হিসাবে কেয়ার করেছে। তোমার মেয়ে যদি সেটা উল্টো দিকে নিয়ে যায়, এখানে আমার ছেলের কি করার আছে? তানিয়া তো কোনো যোগ্যতা নেই ইউভানের বউ হওয়ার। কথাটা শুনে তানজিলা সেদিন ভীষণ অপমানিত হয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি অপমানিত হয়েছিল তানিয়া। মায়ের কাছ থেকে কথাগুলো শোনার পর তানিয়ার কিশোরী মনে আগুন জ্বলে উঠেছিল। যে মানুষটাকে সে এতদিন নিজের ভালোবাসার মানুষ ভেবে এসেছে, সেই ইউভানের মাই তাকে বলে দিলেন তার কোনো যোগ্যতা নেই ইউভানের স্ত্রী হওয়ার। সেই দিনের সেই অপমান তানিয়া কখনোই ভুলতে পারেনি। ইউভানের কাছেও সে প্রশ্ন করেছিল, নিজের ভালোবাসার কথা জানিয়েছিল, অভিযোগ করেছিল, বাড়াবাড়িও করেছিল, কিন্তু ইউভানও সেদিন একটুও নরম হয়নি, বরং রাগের মাথায় এমন কিছু কথা বলেছিল যেগুলো তানিয়ার মনে আরো গভীর ক্ষত তৈরি করেছিল। তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? আমি তোকে বোনের নজরে দেখেছি। তোর মনে এত নোংরা জানলে কখনোই তোর ক্লোজ হতাম না। কথাগুলো হয়তো ইয়োভান রাগের মাথায় বলেছিল। সে বুঝতেও পারেনি তার কয়েকটি কঠিন শব্দ একটি কিশোরী মেয়ের মনে কতটা গভীর দাগ রেখে যাবে। কিন্তু তানিয়া ভুলতে পারেনি ইয়োভানের প্রতি যে ভালোবাসা একসময় তার সমস্ত পৃথিবী জুড়ে ছিল, সেটা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে সময় নেয়নি। ভালোবাসার জায়গাটা দখল করে নিল অপমান, অভিমান আর প্রতিশোধের ইচ্ছা। তারপর থেকে তানিয়া সব সময় চেষ্টা করেছে ইয়োভানের সেই সুপুরুষ হওয়ার অহংকারটাকে ভেঙে দিতে। ইয়োভান নিজেকে চরিত্রবান ভাবে, দায়িত্বশীল ভাবে। এই অহংকারটাই তানিয়ার চোখে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সময় গড়াতে থাকে, মেহেরাব আর ইভাও ধীরে ধীরে বড় হতে থাকে। তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তানিয়াও খুব কাছে থেকে লক্ষ্য করতে থাকে ইয়োভানের আচরণ। ইয়োভান তাকে যেভাবে ছোটবেলা থেকে আগলে রাখত, মেহেরাবকেও ঠিক একইভাবে আগলে রাখে। মেহেরাবের কোনো বিপদ হলে ছুটে যায়, তার কোনো প্রয়োজন হলে নিজের মতো করে ব্যবস্থা করে। মেয়েটার প্রতি ইয়োভানের সেই দায়িত্ববোধ তানিয়ার চোখ এড়ায়নি। মেহেরাব বোবা হওয়ায় ইয়োভানের দায়িত্ব কয়েকশো গুণ বেড়ে গিয়েছিল। আর তানিয়া ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছিল সেদিন। মাঝরাতে মেহেরাবের রুমে ইয়োভান একটা বোবা মেয়ের ঘুমন্ত অবস্থার সুযোগ নিতে চেয়েছিল ইয়োভান। ইয়োভানের ব্যক্তিত্বে এই ঘটনাটা এক মুহূর্তে ভেঙে দিয়েছিল। মেহেরাবের জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে হয়তো পরিস্থিতি অন্য হতো। মেহেরাব বোবা, তাই ওর ভবিষ্যতের কথা ভেবেই আফিয়া আশরাফ ইয়োভানকে বিয়ে করতে বাধ্য করেছিল। খাটের হেডবোর্ডে আছোয়া হয়ে চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে তানিয়া। ঘরের নীরবতার মাঝেও আজ তার মাথার ভেতরে কেমন যেন কোলাহল চলছে। একের পর এক পুরনো স্মৃতি এসে ভিড় করছে মনে। সেই কিশোরী বয়স, ইয়োভানের প্রতি অন্ধ ভালোবাসা, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, আফিয়ার অপমানজনক কথাগুলো, ইয়োভানের মুখে শোনা সেই কঠিন বাক্য, সবকিছু আজ আবারও চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। তানিয়া ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলল। ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় সত্যি কেউ বলতে পারে না। ইয়োভানের সেই দাম্ভিকতা আজ কোথায়? কোথায় আছে সে? তানিয়ার খুব দেখতে ইচ্ছে করছে ইয়োভানকে, ইয়োভানের হেরে যাওয়া মুখ দেখতে। এখন নিশ্চয়ই কোনো বস্তিতে রাত কাটাচ্ছে, নিশ্চয়ই ঠেলাগাড়ি ঠেলছে। তানিয়াকে যে করেই হোক ইয়োভানের কাছে পৌঁছাতে হবে। ইউভানের বাবা মায়ের মতো হাত গুটিয়ে সে বসে থাকবে না। ওর হেরে যাওয়া মুখটা দেখার লোভ সামলাতে পারছে না। জারিনের বাবা ভেবেছিল মেয়েকে বিয়ে দেবেন, কিন্তু জারিন তা চায় না। বাবার কাছে সময় চেয়েছিল সে, একজনকে মনে রেখে আরেকজনের সাথে সংসার করতে সে পারবে না, কিছুতেই না। শেষে জারিনের বাবা মেনে নিয়েছিলেন মেয়ের কথা। এসব বিষয় নিয়ে মেয়ের সাথে পরে আর কথা বাড়াননি। ওদিকে জাইমা সেদিন স্বামীর কাছে মেয়ের ইচ্ছের কথা বলেছিলেন স্বামীকে। জারিনের মানসিক অবস্থার কথা ভেবে তার বাবা আর আপত্তি করেননি, বরং মেয়েটা যদি কিছুদিন দেশের বাহিরে থেকে নিজের মনটাকে সামলে নিতে পারে তাহলে সেটাই ভালো হবে, এমনটাই মনে করেছিলেন তিনি। তাছাড়া জারিন ইউকে যাওয়ার জন্য নতুন করে ভিসা করারও প্রয়োজন ছিল না।
তার মামার বেশ কয়েক বছর ধরেই ইউকেতে থাকেন। কয়েক মাস আগেই জারিনরা পুরো পরিবার মিলে তাদের কাছে ঘুরতে গিয়েছিল। তখনই জারিনের জন্য ভিজিটর ভিসা করা হয়েছিল, যেটা এখনো বৈধ। তাই জারিন বাবার সম্মতি দেওয়ার পর আর কিছু ভাবতে হয়নি, টিকিটের ব্যবস্থা করা হলো। জারিন তার মামার বাড়িতে গিয়ে উঠবে, সেখানে কিছুদিন থাকবে, ঘুরবে, পরিবারের মানুষের সঙ্গে সময় কাটাবে। আর জারিনের বাবা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন মেয়েটা ইউকে যাওয়ার পর তার পড়াশোনার বিষয়টাও তিনি এগিয়ে নেবেন। যদি জারিন সত্যি সেখানে থেকে পড়াশোনা করতে চায়, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র সবকিছুর ব্যবস্থা দেশে বসেই তিনি করবেন। পরবর্তীতে সময়ে যে ভিসার প্রয়োজন হবে সেটার জন্য নিয়ম মেনেই আবেদন করা হবে। আপাতত জারিনের প্রয়োজনে শুধু একটু দূরে সরে যাওয়া, নিজের চেনা শহর, চেনা মানুষ আর পুরনো স্মৃতিগুলো থেকে কিছুটা দূরে গিয়ে নিজেকে সামলে নেওয়া। আজ রবিবার রাত 10টায় জারিনের ফ্লাইট, আর কিছুক্ষণ পরেই তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। সন্ধ্যার আলো ধীরে ধীরে ফুরিয়ে আসছে, জানালার কাছে শেষ বিকেলের ম্লান আলো এসে পড়েছে। ঘরের এক কোণে জারিনের লাগেজগুলো গুছিয়ে রাখা। কয়েক ঘন্টা পরেই যেই মেয়েটা এই ঘর, এই শহর, এই মানুষগুলো ছেড়ে হাজার হাজার মাইল দূরে চলে যাবে, তা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। জারিনের মনটা ঠিক কেমন বোঝার উপায় নেই। আজ সারাদিন কখনো একদম চুপ হয়ে বসে থেকেছে, আবার হঠাৎ করে মায়ের বুকে মধ্যে মুখ গুজে হেঁচকি তুলে কাঁদছে। কান্নার কোনো নির্দিষ্ট কারণ নেই। কিছু কান্না মানুষ কাঁদে দুঃখে, আর কিছু কান্না আসে অনেকগুলো অনুভূতি একসঙ্গে জমে গেলে। জাইমা মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, নিজের চোখের পানিও বারবার আঁচল দিয়ে মুছে দিচ্ছিলেন। এত কাঁদছিস কেন মা? তুই তো আর চিরদিনের জন্য যাচ্ছিস না, কিছুদিন পরই তো ফিরে আসবি। তুই এভাবে কাঁদলে আমি কিভাবে সামলাবো নিজেকে? আমার তুই ছাড়া কে আছে? তোর বাবার তোর কান্না দেখতে পারে না, বাহিরে চলে গেছে, দেখেছিস? জারিন মায়ের বুক থেকে মুখ তুলল, চোখ দুটো কান্নায় লাল হয়ে গেছে। কেন জানি কান্না পাচ্ছে মা, বুঝতে পারছি না কেন। আমি জানি তো আমি ফিরে আসবো। তাহলে? জারিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জানালার বাইরে তাকে খুব ধীরে বলল, সব জায়গায় ফিরে আসা যায় মা, কিন্তু সব কিছুর কাছে ফিরে যাওয়া যায় না। জাইমা মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। জারিন কাঁদতে কাঁদতে মৃদু হেসে আবার বলল, আমি জানি কয়েক মাস পর চাইলে এই বাড়িতে আবার আসতে পারবো, তোমাদের কাছে আসতে পারবো, এই ঘরে এসে আবার ঘুমোতে পারবো, কিন্তু আগে সেই জারিন হয়ে ফিরতে পারবো কিনা জানি না। অবশ্য ফিরতেও চাই না। মানুষ কি এত সহজে বদলে যায়? কথাটা জাইমা কেন বললেন নিজেও বুঝতে পারলেন না। মানুষ বদলায় না মা, মানুষকে বদলে দেয় কিছু অভিজ্ঞতা। দেখো না ইয়োভান কিভাবে বদলে গেছে। কথাটা বলে জারিন কিছুক্ষণ চুপ থাকলো। কিছু মানুষ আমাদের জীবনে আসে সুখ দেওয়ার জন্য, আবার কেউ আসে আমাদের শেখাতে। কাউকে ভালোবাসলেই তাকে পাওয়া যায় না। ভালোবাসার সবচেয়ে কঠিন রূপ হলো ভালোবাসার মানুষটার ভালো থাকার জন্য তাকে ছেড়ে দেয়া। জাইমা মেয়ের মাথায় হাত রাখলেন। আমি জানি আমার সোনা নিজেকে সামলে নিয়ে প্রতিষ্ঠিত হবে, খুব বড় একজন মানুষ হবে, ইয়োভানকে ভুলে যাবে। জারিন ঠোঁট জারিনের ঠোঁট কেঁপে উঠল, চোখের কোণে বেয়ে আবারও পানি গড়িয়ে পড়ল। সে তো ইয়োভানকে ভুলতে চায়নি, কিন্তু সব চাওয়া পূরণ করার অধিকার মানুষের নেই। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। মেয়ের কান্না দেখে জাইমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কষ্ট হচ্ছে? জারিন হেসে ফেলল মায়ের প্রশ্ন শুনে। হাসিটা এত বিষণ্ণ ছিল খুব। তাহলে ভুলে যাবি কিভাবে? এমন হলে ওখানে গিয়ে বা কি লাভ হবে? তোকে শক্ত হতে হবে মা। আমি তো ওকে ভুলতে চাই না। তাহলে? জাইমা অবাক হলেন। মেনে নিতে চাই। ভুলে যাওয়া আর মেনে নেওয়া এক জিনিস না মা। মানুষকে ভুলে যাওয়া যায় না, স্মৃতিগুলো মুছে ফেলা যায় না, শুধু একসময় তাদের সঙ্গে বাঁচতে শিখতে হয়। যে মানুষটার কথা মনে পড়লে একসময় বুক ভেঙে যেত, একদিন তার কথা মনে পড়বে, কিন্তু বুকটা আর ভাঙবে না। তখন বুঝবে আমি তাকে ভুলিনি, শুধু তাকে ছাড়া বাঁচতে শিখে গেছি।
জাইমা মেয়ের মুখটা দু হাতে মাঝে নিয়ে বললেন, জীবনটা আবার শুরু করিস মা। একটা মানুষের জীবনে একটা অধ্যায় হতে পারে, পুরো বই না। আমি চেষ্টা করব মা, শুধু চেষ্টা না, নিজের জন্য বাঁচবি। জানালার বাইরে তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে 10টার দিকে। সময় কারোর জন্য থেমে থাকে না। মানুষ যতই কোনো একটা মুহূর্ত আঁকড়ে ধরে রাখতে চায়, সময় ততই তাকে সামনে ঠেলে দেয়। হয়তো এইটাই জীবনের সবচেয়ে নির্মম সুন্দর নিয়ম। জারিন শেষবারের মতো নিজের ঘরটার দিকে তাকালো। এই ঘরে কত স্বপ্ন ছিল তার, কত রাত জেগে ইউভানের সঙ্গে কথা বলেছে, কতবার ভবিষ্যতের পরিকল্পনা করেছে, অথচ সেই ভবিষ্যতের কোনো ছবিতেই আজ সে নেই। আজ সেই অনুভূতি থেকে বাঁচার জন্য দেশ ছাড়তে হবে তাকে। মেয়েটার চোখ মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জাইমাও উঠে দাঁড়ালেন। এখনই রওনা হতে হবে, না হলে দেরি হয়ে যাবে। ইউভান বাহিরের থেকে এসেছে অনেক আগে। মেহেরাব আর ইউভানের খাওয়া দাওয়াও শেষ। আগের মতো আর মেহেরাবের উপর রাগ করে নেই ইউভান। দিনের সেই অভিমানটা কোথায় যেন একটু নরম হয়ে এসেছে, তবে মনটা এখনো স্থির করতে পারেনি সে কি করবে, কোন পথে যাবে, কোন সিদ্ধান্তটা তার জন্য ঠিক হবে। খাওয়া দাওয়া শেষ করে ইয়োভান শোয়ার প্রস্তুতি নিয়েছে। বিছানার চাদরটা ঠিক করে বালিশ গুছিয়ে নিচ্ছে। তার প্রতিটি কাজই এক ধরনের অন্যমনস্কতা। শরীরে ঘুমের প্রস্তুতি নিচ্ছে, অথচ মস্তিষ্ক জেগে আছে হাজারটা প্রশ্ন নিয়ে। সব কাজ শেষ করে ধীরে ধীরে ঘরে এলো মেয়েটা। খাটের পাশে এসে দাঁড়ালো। ইয়োভান তখনও নিজের মতো করে বিছানা গোছাচ্ছে। মেহেরাব চুপ করে দাঁড়িয়ে রইল কতক্ষণ। যে এভাবে দাঁড়িয়ে আছে নিজেই জানে না। মেহেরাব তাকিয়ে আছে মানুষটার দিকে। আজকাল মেহেরাবকে যেন নতুন এক রোগ ধরেছে। রোগটার নাম প্রেম রোগ। অদ্ভুত এক রোগ। কোনো ঔষধ নেই, কোনো নির্দিষ্ট উপসর্গও নেই। কখন মানুষটার মুখ দেখলেই মনে অকারণে ভালো হয়ে যায়, আবার কখন সে কথা না বললে সেই একই মন খারাপ হয়ে আসে। মানুষটার কাছে থাকলে সময় দ্রুত চলে যায়, অথচ দূরে থাকলে কয়েক মুহূর্তও যেন দীর্ঘ হয়ে ওঠে। ইউভানের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে মেহেরাবের। ইদানিং ইউভান যখন কথা বলে মেয়েটা অকারণে তার দিকে তাকিয়ে থাকে। ইউভান যখন হেসে ওঠে সেই হাসিটা মেহেরাবের মনে থেকে যায় অনেকক্ষণ। আর যখন ইউভান অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, তখন সারাদিনের সবকিছু থেকেও কেমন যেন একটা শূন্যতা অনুভব হয়। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো মেহেরাব এসব অনুভূতির সঙ্গে একেবারেই অপরিচিত। প্রেম ভালোবাসার নাম জানলেও বোবা হওয়ার তাকে কখনোই ছেলেরা পছন্দ করেনি। আর গার্লস স্কুলে পড়ার কারণে কোনো ছেলের সাথে তার কখনো বন্ধুত্ব গড়ে ওঠেনি। তাই কিভাবে কাউকে ভালো লাগতে শুরু করে সে জানে না। কিভাবে একটা মানুষ ধীরে ধীরে নিজের অজান্তেই অন্য আর একজনকে চিন্তার বড় একটা অংশ হয়ে যায়, সেটাও জানে না। মেয়েটা শুধু এটুকুই বুঝতে পারছে, ইয়োভানকে ঘিরে তার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। হয়তো এটাই ভালোবাসা, অথবা ভালোবাসার শুরু। ইয়োভানের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেহেরাবের ঠোঁটের করে অজান্তে ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। পরক্ষণে সেই হাসিটা মিলিয়েও গেল। মেহেরাব অনুভূতির পরিবর্তন বুঝতে পারল। করার মতো কিছুই নেই তার। ইউভান তাকে সেভাবে মেনে নেয়নি, এই সত্যটা মেহেরাব খুব ভালো করেই জানে। তাদের এই সম্পর্কের শুরু থেকেই ভালোবাসার কোনো প্রতিশ্রুতি ছিল না, ছিল প্রয়োজন, পরিস্থিতি আর কিছু অনিবার্য সিদ্ধান্ত। তাহলে মেহেরাব কিসের আশায় এতটা অনুভূতিতে জড়িয়ে পড়েছে? কি হচ্ছে তার? সে কেন এমন বেহায়াপনা করছে? ইউভান তো তাকে বলেছিল এই সম্পর্কটাকে সময় দিতে, তাহলে সে কেন বেপরোয়া হয়ে যাচ্ছে? নিজেকেই যেন প্রশ্ন করলো মেয়েটা। কিন্তু হৃদয়ে বড় অদ্ভুত জিনিস, সে যুক্তি বোঝে না, সে হিসাব বোঝে না, সে শুধু মানুষ চেনে। আর মেহেরাবের হৃদয়টা কবে যে ইউভানকে চিনে ফেলেছে মেয়েটা নিজেই টের পায়নি। হঠাৎ ইউভানের খেয়াল করলো মেহেরাবকে, নিজের দিকে। মেহেরাবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইউভান একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বলল, মেহেরাব কিছু বলবি?
আকস্মিক প্রশ্নে কেঁপে উঠল মেহেরাব। ইতস্তত বোধ করে মাথা নাড়ল। এই 2 দিন সে কিছুই বলতে পারেনি ইয়োভানকে। আজ বলবেই বলবে। হ্যাঁ বলবে। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মেহেরাব ইয়োভানের কথা শুনে খাটে বসলো। নিজের অশান্ত মনটাকে শান্ত করার চেষ্টা করলো সে। এরপর ইয়োভানকে ইশারা করে বলল, আপনি একটু বসবেন? কথা ছিল আপনার সাথে। ইয়োভান অবাক হয়ে হাতের কাজ রেখে স্থির হয়ে বসলো। বুড়ো কুঁচকে বলল, কি বলবি? মেহেরাব কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। তারপর ইয়োভানের দিকে তাকিয়ে বলল, আপনি চাকরির আবেদন করুন প্লিজ। আপনি ভাবছেন এবার কাছ থেকে সাহায্য নিয়েছি বলে আপনাকে ছোট করেছি। আপনি ছোট হবেন, কিন্তু বিশ্বাস করেন এগুলো সবই আপনার ভুল ধারণা। ইয়োভান চোখ মুখ কুঁচকে তাকালো মেহেরাবের দিকে, যদিও সে নিজেও মনে মনে ভাবছে কি করবে। মেহরাব ইউবানের দিকে তাকিয়ে বোঝাতে লাগলো, আপনি যদি এভাবে গ্যারেজে কাজ করে পরিশ্রম করতে থাকেন তাহলে আরো সবাই বলবে আপনি ওদের সাহায্য ছাড়া গ্যারেজে কাজ করছেন, কিছুই করতে পারেননি জীবনে। তখন ওরা বলবে আপনি লুজার, হেরে গেছেন আপনি। তাছাড়া আমি যেগুলো আনিয়েছি ওটা আপনার কষ্টে অর্জিত সব। ওগুলো আপনার অধিকার। হ্যাঁ, ওসবে মামার ইনভেস্ট আছে। দেখেন আপনি ওগুলো ব্যবহার করে প্রতিষ্ঠিত হয়ে মামার সমস্ত ঋণ শোধ করতে পারবেন। এতে কেউ বাধা দেবে না। এতে আরও আপনার সম্মান বাড়বে। মেহরাবের বলা এক একটা করে শব্দ ইয়োভানের ভেতরে গিয়ে আঘাত করতে লাগলো। যে কথাগুলো নিয়ে এতক্ষণ ধরে সে নিজের সঙ্গে যুদ্ধ করেছিল সেই কথাগুলোকেই মেহরাব কত সহজভাবে অন্য দিক থেকে দেখিয়ে দিল। সে ভেবেছিল চৌধুরী পরিবারের কাছে আবারও নিজের হাত পাততে হবে তাকে। অথচ মেহরাবের চোখে বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে তাকে নিচে নামতে নয়, বরং নিজের পায়ে দাঁড় করাতে চেয়েছে। ইয়োভানের কয়েক সেকেন্ডের কোনো কথা বলল না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরাবের দিকে। মেহরাব ধীরে ধীরে আবারও হাত উঁচিয়ে ইশারা করল, আপনি আমার উপর রেগে থাকবেন না। আমি যেমন আপনার স্ত্রী, আপনিও তো আমার স্বামী, তাই না? আপনার যেমন আমাকে ভালো রাখার দায়িত্ব, আমারও তো দায়িত্ব আছে আপনার কষ্টগুলো একটু কমানোর। বিশ্বাস করুন, আমি শুধু চেয়েছি আপনি আপনার এই পরিশ্রমগুলো যেন সঠিক কাজে লাগাতে পারেন, ব্যাস এইটুকুই। ইয়োভানকে স্বামী হিসাবে ইশারা করার সময়ে মেহরাব নিজের কিছুই মনে হয়নি। কথাটা তার কাছে খুব স্বাভাবিকই মনে হয়েছিল। কিন্তু কথা শেষ করে ইয়োভানের দিকে তাকাতে মেয়েটা থমকে গেল। ইয়োভান পুরো স্ট্যাচু হয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে মুখে এমন একটা অভিব্যক্তি যার অর্থ মেহরাব কিছুতেই বুঝতে পারল না। হঠাৎ নিজের কথাটা মেহরাবের মাথায় ঢুকলো, আপনিও তো আমার স্বামী, তাই না? ও আল্লাহ, কতটা নির্লজ্জ সে! কিভাবে কথাটা মুখ দিয়ে বের হলো! লজ্জায় মেহরাবের কান পর্যন্ত গরম হয়ে উঠল। চোখ নামিয়ে নিল সে। মনে হলো এই মুহূর্তে মাটির নিচে ঢুকে যেতে পারলে বোধহয় বেঁচে যেত। ইয়োভানের এই নীরবতা ও অস্বস্তি আরো বাড়িয়ে দিচ্ছে। কথাটা ঘোরানোর জন্য মেহরাব তাড়াতাড়ি আবারও ইশারা করল, খুঁজবেন না চাকরি? ইয়োভান হঠাৎ সম্বিত ফিরে পেল। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটা মেহরাবের কথাগুলো নিয়ে গভীরভাবে ভাবছিল, সে এখন কেমন যেন অন্যমনস্ক হয়ে মাথা নাড়ল। হো, একবারে কলের পুতুলের মতো উত্তর দিল ইয়োভান। মেহরাব সেখানে আর বসে রইল না, উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। আর ইয়োভান, সে বুঝতে পারল না মেহরাবের বলা আমার স্বামীর কথাটা কেন তার মাথার ভেতরে এত জোরে বাজছে। চলবে।